নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের টপিকটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। দেখুন, বহু মানুষ কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করেন, কিন্তু সেইগুলোর যদি একটা সামারি বের করি তাহলে তারা কিন্তু এটাই জিজ্ঞাসা করতে চাইছেন যে এই শেয়ার মার্কেটে তো আমরা এন্ট্রি নেই, কিন্তু এক্সিট কখন নেব। দেখুন, এখানে শুধুমাত্র যে টার্গেট অনুযায়ী এক্সিট তার কথা বলছি না। মানে আপনি ধরুন 100 টাকায় কোনো একটি শেয়ারে এন্ট্রি করলেন আর আপনি ভাবছেন সেটা 5,000 পর্যন্ত যাবে, তো আমি সেই টার্গেটের কথা কিন্তু বলছি না। এই 100 এবং 5,000 এই পথটার মধ্যে এমন কিছু বাধা আসতে পারে যার কারণে শেয়ার পড়ে যেতে পারে। তো তখন আপনার মাথায় সেই প্রশ্নটা আসতেই পারে যে এই অবস্থায় শেয়ারটা থেকে এক্সিট করবো কিনা। আবার অনেকে এটাও বলছেন যে আগে থেকে কিভাবে বুঝবেন যে কোনো কোম্পানির মধ্যে কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, মানে এমন কি কি লক্ষণ রয়েছে যেগুলোর ভিত্তিতে বোঝা যায় কোম্পানি ভবিষ্যতে সমস্যা হতে পারে, আর তখনই কিন্তু সাবধান হওয়া উচিত। আর দেখুন, এই যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমি আপনাদের যে পয়েন্টগুলো বলবো খুব ভালোভাবে মন দিয়ে শুনুন। কারণ দেখুন, এই শেয়ার মার্কেট অনেক বড়, অনেক ধরনের কোম্পানি রয়েছে এবং প্রতিটা রুল কিন্তু সব কোম্পানির জন্য খাটে না। তাই আবার বলছি, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। আর আজকে আমি মোট 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, সবার আগে কিছু উদাহরণ দিই। এই যেমন দেখতে পাচ্ছেন জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড, তারপরে এই যে DHFL লিমিটেড, তারপরে যদি দেখেন ইয়েস ব্যাংক, তারপর ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স, তারপরে এই জেট এয়ারওয়েজ, তারপর যে ভোডাফোন আইডিয়া। এইগুলো কিন্তু মার্কেটে একসময় বড় বড় কোম্পানি ছিল, কিন্তু এরা এখন কোন অবস্থায় আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন অনেকে পেনি স্টক হয়ে গেছে এবং অনেক কোম্পানি একেবারে শেষই হয়ে গেছে। আর এগুলোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর ছিল। আপনি যদি এগুলোর ব্যাকগ্রাউন্ড স্টাডি করেন তাহলে আপনি দেখবেন এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে এমন কিছু কমন ফ্যাক্টর ছিল যার কারণের জন্য কোম্পানিগুলো প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, আপনার যখন জ্বর আসে তখন কিন্তু সেই জ্বর একবারে আসে না। প্রথমে দেখবেন যে শরীরের তাপমাত্রা সেটা আস্তে আস্তে বাড়ছে, তারপর দেখবেন যে কাঁপুনি বা ঠান্ডা লাগছে, তারপরে মাথা ব্যথা হচ্ছে, তারপরে গা হাত পা ব্যথা হবে, তারপর দুর্বলতা বা ক্লান্তি ধরা পড়বে, আর তারপরেই কিন্তু আস্তে আস্তে এই যে জ্বর সেটা দেখা যাবে। তো আপনি যদি প্রথমেই এই যে লক্ষণ সেইগুলো বুঝে যান তাহলেই কিন্তু আগে ভাগে চিকিৎসা করবেন এবং সেই জ্বরের ঠিকঠাক চিকিৎসা হবে। আর আপনি যদি ভাবেন যে এইগুলো আসছে, এইগুলো কিছুই ব্যাপার না, এই মাথা ব্যথা হচ্ছে, গা হাত পা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু একসময় আপনি প্রচন্ড জ্বরে পড়বেন। আর ঠিক এমনই কোনো কোম্পানিতেও এমন কিছু কিছু সিমটম থাকে যেইগুলো আপনি যদি আগে ভাগে বুঝে যান তাহলে সেই কোম্পানির ডুবে যাওয়ার হাত থেকে আপনি বাঁচতে পারবেন। এইখানে যেমন দুটো কোম্পানি নিয়ে একটু আলোচনা করি। এই যে জেট এয়ারওয়েজ, তারপরে এই যে ইয়েস ব্যাংক, দেখতে পাচ্ছেন কোম্পানিগুলো কিন্তু মাঝে মাঝে এই সিগন্যাল দিয়েছে যে তাদের জ্বর আসছে, তাদের এবার সময় খারাপ হবে। আর এই জায়গাগুলো থেকে যারা ঠিকঠাক সময় বুঝে বেরিয়ে গেছে তাদের টাকা কিন্তু কিছুটা হলেও বেঁচেছে। এরপরে চলুন এক এক করে সব পয়েন্টগুলো আলোচনা করে নেওয়া যাক। প্রথম পয়েন্ট, কোম্পানির যে প্রফিট সেটা ডাউন হচ্ছে। দেখুন, আমি এখানে লিখেছি বারবার কন্টিনিউয়াসলি, শুধুমাত্র যে একবার প্রফিট ডাউন সেটার কথা বলছি না। বারবার যদি কোনো কোম্পানির প্রফিট ডাউন হয় সেটা কিন্তু কোম্পানির জন্য খারাপ লক্ষণ। আর দেখুন, আমি এখানে প্রফিটের কথা বলেছি, কিন্তু এইখানে দেখুন নিচে পুরো আলাদা করে লিখে দিয়েছি সেলস নয়, এই প্রফিট। কারণ দেখুন, এই কোম্পানির যে সেলস সেটা কিন্তু বাড়ানো খুব একটা বড় ব্যাপার নয়। কোম্পানি ব্যাংক থেকে বড় বড় লোন নিয়ে নেবে, তারপর তাদের যে কারবার সেটা বাড়িয়ে দেবে, আর তাতে করে কোম্পানির যে সেলস সেটাও বেড়ে যাবে। কিন্তু কোম্পানি আসল পারফরমেন্স কি করছে সেটা কোম্পানির এই যে প্রফিট সেটাতেই ধরা পড়ে। তাই আপনি যখন দেখবেন কোনো কোম্পানির প্রফিট বারবার পড়ছে তখন কিন্তু সেই জায়গাগুলো থেকে একটু সাবধান হওয়া উচিত হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস, দেখুন এই মার্চ 2014 26,519, তারপরে কিন্তু আস্তে আস্তে বেড়েছে 31,000, 35,000, 37,000 হয়েছে, 44,000 হয়েছে, এরকম হয়ে হয়ে বেড়েছে। কিন্তু সেখানে যদি কোম্পানির প্রফিট দেখেন, এই দেখুন কোম্পানি আগে প্রফিটে ছিল 1968 কোটির প্রফিট, তারপর 3,193 কোটির প্রফিট, তারপরে দেখুন কোম্পানি আস্তে আস্তে লসে গেছে, এই দেখুন 400 কোটি লস করেছে। তারপরে দেখুন কোম্পানির যে লস সেটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে, এক সময় তো প্রায় 73,000 কোটি টাকার লস, তারপরে দেখুন 44,000, 28,000, 29,000, 31,000, 27,000। দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস সেটা বাড়লেও কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু কমছে, মানে কোম্পানি লসে রান করছে। তবে দেখুন, কোনো কোম্পানির এই সেলস বাড়ছে এবং প্রফিট কমছে, এই ব্যাপারটা কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে কাজে লাগবে না। আপনি যদি দেখেন কোনো লার্জ ক্যাপ কোম্পানি বা কোনো বড় সাইজের মিড ক্যাপ কোম্পানিতে এই ধরনের জিনিসগুলো হচ্ছে তাহলে কিন্তু সেইখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু যদি দেখেন কোনো স্মল ক্যাপ টাইপের কোম্পানি বা ছোট সাইজের মিড ক্যাপ টাইপের কোম্পানিতে এরকম হচ্ছে তাহলে কিন্তু সেই জায়গাতে খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। কারণ দেখুন, এই ছোট ছোট কোম্পানিগুলো প্রথমে আস্তে আস্তে তাদের যে সেলস সেটা বাড়ায় এবং প্রথম এই কোম্পানিগুলো লসেই থাকে, তারপর কোম্পানি তাদের যে সার্ভিস চার্জ সেটা বাড়িয়ে দেয় বা প্রোডাক্টের দাম সেটা বাড়িয়ে দেয়, তারপরে আস্তে আস্তে কোম্পানি নেট প্রফিটে চলে আসে। আর যে কোম্পানিগুলো অনেকদিন ধরেই বাজারে রয়েছে কিন্তু তাদের সেলস বাড়ছে এবং প্রফিট কমছে, সেই জায়গাগুলোতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে 2 নম্বর পয়েন্ট, কোম্পানির যে লোন বা ঋণ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখুন, লোন নেওয়া কিন্তু খারাপ নয়, কিন্তু যদি লিমিটের বাইরে চলে যায় সেটা কিন্তু বিপদ। যেমন ধরুন, কোনো কোম্পানি যদি প্রচুর বড় লোন নিয়ে নিল
6,000 কোটি, 60,000 কোটি, 12,000 কোটি, 15,000 কোটি, তো কোম্পানিকে তো সেই লোন নিয়ে সেটা শোধও করতে হবে। যদি এত বড় লোনই নিয়ে ফেলে তাহলে কোম্পানিটা কবে সেই লোন শোধ করবে এটাও কিন্তু ভাবতে হবে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন কোম্পানির লোন কিভাবে বেড়েছে, দেখুন মার্চ 2014 20,000 কোটির লোন, তারপরে দেখুন মার্চ 2015 26,000, 40,000, 55,000, 57,000, তারপরে 1 লাখ টপকে গেছে, তারপরে 2 লাখ, দেখুন এই করে করে 2,43,000 এরকম পর্যন্ত লোন নিয়েছে। তো এই লোন শুধু তো নিলেই হবে না, এই লোন নেওয়ার পর তারপর ইন্টারেস্ট দিতে হবে, তারপর যে লোনের পরিমাণ সেটাও শুধতে হবে। তো এত বড় লোন নেওয়ার পর কোম্পানি কতটাই বা প্রফিট করবে এবং সেই প্রফিট থেকে কতটাই বা ইন্টারেস্ট দেবে, আর এই ধার কবেই বা শুধবে সেটাও কিন্তু ভাবতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, আর এই 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং এই 3 নম্বর পয়েন্টটা খুব ডেঞ্জারাসও বটে। এইখানে দেখতে পাচ্ছেন এই এক্স এর চিহ্ন, তো এইটার মানে কি, এইখানে দেখুন এই যে লোন, কোম্পানির লোন সেটা আস্তে আস্তে বাড়ছে এবং কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু প্রতিবারই ডাউন হচ্ছে। তো বুঝতে পারছেন কোম্পানি যে বড় লোন নিয়ে ফেলেছে, তো সেইটা যে মেটাবে সেটা তো প্রফিট থেকে মেটাতে হবে, আর কোম্পানির প্রফিট সেটাই তো পড়ছে, তাহলে কোম্পানি তাদের যে লোন সেটা মেটাবে কি করে? তার মানে এই কোম্পানির যে শেষ রাস্তা সেটা হচ্ছে কোম্পানিটাকে পুরোপুরি ভাবে তুলে দেওয়া বা বন্ধ করে দেওয়া। তো যদি দেখেন কোনো কোম্পানির এই লোন বা ধার সেটা বাড়ছে এবং প্রফিট আস্তে আস্তে কমছে, সেই কোম্পানিগুলো থেকে সাবধান হন। এইখানে দেখুন একটি কোম্পানি খুলে নিয়েছি, যখন এই কোম্পানির এই প্রথম পয়েন্টটা মানে প্রফিট ডাউন এবং লোন আপ এই দুটো জিনিস একসঙ্গে মিলে যাবে, তখন কিন্তু সেই জায়গাগুলো থেকে অ্যালার্ট হয়ে যাবেন। এইখানে দেখতে পাচ্ছেন একই কোম্পানির নেট প্রফিট দেখুন 1968 কোটির নেট প্রফিট, তারপরে 3,000 কোটি, তারপরে 728 কোটি, তারপরে আস্তে আস্তে লসে চলে গেছে কোম্পানিটা, এবং লস কত দেখুন 44,000, 28,000, 29,000 কোটি, 31,000 কোটি, 27,000 কোটির লস। এবং কোম্পানির ধার দেখুন কিভাবে বেড়েছে, 20,000 কোটির ধার ছিল, তারপর 26,000 কোটির ধার, তারপরে 40,000 কোটির ধার, তারপরে 55,000 কোটির ধার, 57, তারপরে দেখুন 1,25,000 ধার করে ফেলেছে, তারপরে 2 লাখ। তো বুঝতে পারছেন কোম্পানির তো নেট প্রফিট মাইনাসে চলে গেছে, আর এত বেশি পরিমাণে ধারও নিয়ে রেখেছে, তাহলে কোম্পানি এই ধারটা কবে সুদবে? এবং এই শুধু ধার নিলে তো হবে না, এই ধারের উপর ইন্টারেস্টও দিতে হবে। আর যদি কোনো কোম্পানিতে এরকম দেখেন প্রফিট ক্রমাগত পড়ছে এবং ধারের যে পরিমাণ সেটা বাড়ছে, সেটা কিন্তু একটা প্রচন্ড বড় ডেঞ্জার সাইন হবে। এরপরে 4 নম্বর পয়েন্ট, কর্মচারীদের মধ্যে সবসময় অসন্তোষ দেখা যায়, কর্মচারীরা সবসময় আনহ্যাপি হয়ে থাকে, স্যাড হয়ে থাকে, বারবারই স্ট্রাইক করে দেয়। তো এরকম যদি কোনো কোম্পানিতে দেখেন তাহলেও এই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকবেন। আর এই কোম্পানিগুলো চিনবেন কিভাবে? দেখবেন এই কোম্পানি তাদের যে এমপ্লয়ি রয়েছে তাদের যে স্যালারি সেটা দিতে দেরি করছে, কখনো কখনো তাদের যে স্যালারি সেটা কেটে নিচ্ছে, আবার কখনো কখনো তাদের স্যালারি সেটা ক্যান্সেলও করে দিচ্ছে। আর এই কারণের জন্যই কোম্পানির যে এমপ্লয়িরা রয়েছে তারা বারবার স্ট্রাইক করছে এবং সিনিয়রদের সঙ্গে মাঝে মাঝে ঝামেলাতেও জড়িয়ে পড়ছে। আর দেখুন আমি এখানে একটা কথা বলেছি, এই যে বারবার, তার মানে এটা ভেবে নেবেন না যে কোনো কোম্পানিতে তাদের যে এমপ্লয়িরা একবার দুবার স্ট্রাইক করছে বলেই সেই কোম্পানিটা খারাপ হয়ে গেছে। আপনাকে এটাও মাথায় রাখতে হবে সেই যে কোম্পানির ম্যানেজমেন্ট রয়েছে তারাই কর্মচারীদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে, মানে এদের যে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করছে কিনা। এরপরে আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন যে কর্মচারীরা কাজ করছে তাদের যে সেফটি সেটার ব্যাপারটা মাথায় রাখা হচ্ছে কিনা, তারপর কর্মচারীদের যে টাইমিং সেটা ঠিকঠাক রাখা হচ্ছে কিনা, মানে কর্মচারীদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হচ্ছে কিনা সেইগুলো দেখতে হবে। এবং কোনো কোম্পানি তার যে এমপ্লয়ি রয়েছে তাদের উপর বারবার প্রেসার দিয়ে বেশি করে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে কিনা সেটাও দেখতে হবে। কারণ দেখুন যে কোনো কোম্পানি চালাবার ক্ষেত্রে ম্যানেজমেন্টেরও যেমন দরকার আছে, এই এমপ্লয়িদেরও তেমন দরকার আছে। কারণ এই ম্যানেজমেন্ট আর এমপ্লয়ি এই দুটো ছাড়াই যে কোনো কোম্পানি কিন্তু অচল। আর শুধু ম্যানেজমেন্টরাও কিন্তু এই যে কোম্পানি সেটা চালাতে পারবে না। তাই অবশ্যই কোনো কোম্পানি তার কর্মচারীদের সঙ্গে কিরকম ব্যবহার করছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যদি বারবার দেখেন এই কর্মচারীরা স্ট্রাইক করছে, তারপর এদের বেতন দিতে দেরি করছে, তারপর কর্মচারীদের যে বেতন সেটা কেটে নিচ্ছে, তারপর যে চাকরি চলে যাচ্ছে এবং টপ ম্যানেজমেন্টের সঙ্গে বারবার এই এমপ্লয়িদের ঝামেলা লেগে রয়েছে, তাহলে কিন্তু বুঝবেন এই কোম্পানির যে ভেতরের পরিবেশ সেটা কিন্তু ভালো নেই। এই উদাহরণ হিসেবে যদি দেখেন এই যে জেট এয়ারওয়েজ, এইটা কোন সেগমেন্টে কাজ করতো? এভিয়েশন সেগমেন্টে কাজ করতো। আর এভিয়েশন সেগমেন্টের সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস সেটা হচ্ছে এক এয়ারপ্লেন, আর 2 নম্বর হচ্ছে সেই যে এয়ারপ্লেন চালাবে তার পাইলট। আর এই জেট এয়ারওয়েজ এই কোম্পানিটা তাদের যে পাইলট তাদেরই যে স্যালারি সেটা ঠিকঠাক সময় দিতে পারছিল না। এইখানে দেখতেই পাচ্ছেন নো স্যালারি ফর মান্থস, মানে বহু মাস ধরে এদের যে পাইলট তাদের মাইনে দেয়নি। আর এরপরে তো এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েট এইটা আলাদা লেভেলেই চলে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই জয়প্রকাশ অ্যাসোসিয়েট এটা তো তাদের কর্মচারীদের কাছ থেকে 2,000 কোটি তুলবে বলে সাহায্য চাইছিল, মানে কর্মচারীদের কাছ থেকে টাকা চাইছিল। তারপরে যদি দেখেন ভোডাফোনের তো জানেন একটা এজিআর ডিউ কেস রয়েছে, তো ভোডাফোন কোম্পানিটা বলেই দিয়েছে যে ডোন্ট ইভেন হ্যাভ এনাফ মানি টু পে আওয়ার এমপ্লয়ি, মানে আমাদের যে এমপ্লয়ি রয়েছে তাদের দেওয়ার মতো যথেষ্ট ফান্ডই আমাদের কাছে নেই। তো এই যে এজিআর সেটা কোথা থেকে দেবে? তাই বুঝতে পাচ্ছেন কোনো কোম্পানিতে যখন কর্মচারী
কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে যাবে, সেই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকবেন। কারণ দেখুন, যদি সমস্ত কর্মচারী একেবারে ধর্মঘটে চলে যায় তাহলে কিন্তু কোম্পানির যে আর্থিক অবস্থা সেটাও খারাপ হয়ে যাবে এবং কোম্পানির যে ব্যবসা সেটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আর এই ধরনের ঘটনাগুলো আসলে কিন্তু বড় ধরনের রেড ফ্ল্যাগ। আর যখনই দেখবেন কোনো কোম্পানিতে এরকম জিনিস বারবার হচ্ছে তখন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট সেই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করছে। যদি তারা দক্ষতার সঙ্গে সেই সমস্যার সমাধান করে ফেলে তাহলে কিন্তু সেটা চিন্তার বিষয় নয়। এরপরে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রমোটারের হোল্ডিং সেটা কমে যাওয়া। তবে দেখুন, কোনো কোম্পানির প্রমোটার একবার তাদের স্টেক বিক্রি করেছে বলেই যে সেই কোম্পানিটা খারাপ হয়ে গেছে এরকম কিন্তু ব্যাপার নয়। কোনো কোম্পানির প্রমোটার তাদের যে শেয়ার বেচছে সে কিন্তু কোনো অপরাধ করছে না। তবে এটা মাথায় রাখতে হবে, এই প্রমোটার যে বেচছে তো কিনছে কারা। এইখানে দেখুন প্রথম যে চারটা, এতে দেখুন কোম্পানির যে প্রমোটার 40% ছিল, তারপরে আস্তে আস্তে কমিয়ে 39%-এর কাছাকাছি করেছে, তারপর 30% করেছে, তারপর 26% করেছে। তো এই থেকে ভয় পেয়ে বেরিয়ে গেলে হবে না, দেখতে হবে কারা কিনছে। যদি এই এফআইআই এবং ডিআইআই এরা কিনে তাহলে কিন্তু চিন্তার বিষয় নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার যখন মাল বিক্রি করেছে কিনেছে কারা, দেখুন এই যে 40 থেকে 39 করেছে, এইখানে দেখুন এফআইআই এদের যে হোল্ডিং সেটা বেড়েছে, ডিআইআই এদেরও হোল্ডিং বেড়েছে। তারপর দেখুন যখন 39 থেকে 30 করেছে তখন কাদের বেড়েছে, এই এফআইআই দের বেড়েছে এবং ডিআইআই দের বেড়েছে। তারপরেও যখন কমিয়েছে দেখুন এই যে ডিআইআই এরা প্রায় 5%-এর কাছাকাছি স্টেক কিনেছে। তো এরকম যদি দেখেন তাহলে কিন্তু চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু যদি দেখেন কোম্পানির প্রমোটার বারবার তাদের স্টেক বিক্রি করছে এবং সেখানে এফআইআই ডিআইআই এরা সেই স্টেক কিনছে না, বা এফআইআই ডিআইআই এদের কাছে খুব অল্প স্টেক রয়েছে এবং সেই স্টেক পাবলিকেই কিনছে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো থেকে একটু দূরে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রমোটার দেখুন এই 18% ছিল, তারপরে কমিয়ে 12% করে দিয়েছে। তো কিনেছে কারা, দেখুন এই পাবলিকের কাছে আগে 80% ছিল, তারাই কিনে এই মুহূর্তে তাদের যে শেয়ার হোল্ডিং সেটা 86% করে নিয়েছে। মানে দেখতেই পাচ্ছেন এই যে প্রমোটার বেঁচেছে এখানে কিন্তু এফআইআই বা ডিআইআই এরা কোনো ধরনেরই শেয়ার কেনেনি। তো এরকম যদি কোনো কোম্পানিতে দেখেন তাহলে কিন্তু সেটা সেই কোম্পানির জন্য একটা বড় রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করবে। এরপরে 6 নম্বর পয়েন্ট, দেখতে হবে কোম্পানির উপর কোনো কেস চলছে কিনা। আর দেখুন এই কেসের নিচে লিখে দিয়েছি সিরিয়াস কেস। দেখুন যে কোনো কোম্পানির বিরুদ্ধে ছোটখাটো কেস চলে, আর যদি কোনো কোম্পানির বিরুদ্ধে কোনো সিরিয়াস কেস চলে যার ফলে কোম্পানির যে অস্তিত্ব সেটাই পুরোপুরিভাবে মিটে যেতে পারে, তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে দূরে থাকতে হবে। দেখুন একটা 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপাসিটির কোম্পানির উপর যদি 200 কোটি টাকার কেস চলে তাহলে কিন্তু সেটা চিন্তার বিষয় নয়। দেখুন হয়তো কেসটা হারলে তাকে 200 কোটি টাকা দিতে হবে, কিন্তু কোম্পানি পুরোপুরিভাবে উঠে যাচ্ছে না, কোম্পানির হয়তো সাময়িকভাবে কিছুটা লস হবে। কিন্তু ধরুন একটা 20,000 কোটি টাকার মার্কেট ক্যাপাসিটির কোম্পানি, তার উপর কেস চলছে 18,000 কোটি টাকা, 19,000 কোটি টাকা, বা কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি তার থেকেও বেশি, তখন যদি কোম্পানি কেস হেরে যায় তাহলে কিন্তু সেই কোম্পানিটাতে তালা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর এরকম যদি কোনো কোম্পানিতে দেখেন তাহলে সেই কোম্পানিগুলো থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে বুঝবেন কোনো কোম্পানির বিরুদ্ধে যে কেস চলছে তার পরিমাণ কত? তার জন্য কোম্পানির যে ব্যালেন্স শিট রয়েছে সেইখানে দেখুন একটা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে প্যারামিটার থাকে, এই জিনিসটাকে দেখতে হবে। যেমন এইখানে দেখুন এই যে কোম্পানিটা এর যে কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা হচ্ছে 22,920 কোটি টাকা। আর এইখানে দেখতে হবে কোম্পানির মার্কেট ক্যাপাসিটি কত রয়েছে। কোম্পানির ধরুন 3 লাখ কোটি টাকা 4 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি। তো সেইখানে তেমন ভয় পাওয়ার কিছু নেই, কারণ কোম্পানির যে কেস সেটা এখনো কোর্টে চলছে, তো কোম্পানি জিতে যাওয়ারও চান্স থাকতে পারে। কিন্তু যদি দেখেন কোম্পানির মার্কেট ক্যাপাসিটি সেটাই 20,000 কোটি টাকার কাছাকাছি এবং তার উপরেই কন্টিনজেন্ট লায়াবিলিটি সেটা রয়েছে 22,000 কোটি টাকা, তাহলে কিন্তু সেই কোম্পানির কাছ থেকে দূরে সরে আসতে হবে। কারণ যদি কোম্পানি কোনোভাবে কেস হেরে যায় তাহলে বুঝতে পারছেন কোম্পানিটাকে এই 22,920 কোটি টাকা পেমেন্ট করতে হবে। আর কোম্পানিটা কোথা থেকে এই টাকা পেমেন্ট করবে? সমগ্র কোম্পানি বেচে দিলেও এই টাকাটা কিন্তু উঠে আসবে না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হলো, কোনো কোম্পানির বিরুদ্ধে যখন কোনো কেস হয় সেই কেসগুলো কিন্তু 2 মাসে 4 মাসে বা 6 মাসে মিটে যায় না, বছরের পর বছর ধরে কিন্তু সেই কেসগুলো চলতে থাকে। তাই বুঝতে পারছেন আপনি যদি এরকম কোনো কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই টাকা সেই কোম্পানিতে বহু বছর ফেঁসে থাকবে। এরপরে 7 নম্বর পয়েন্ট, কোনো কোম্পানির ওপর কোনো ফ্রডের আরোপ লেগেছে কিনা। এই যেমন দেখুন এই ইয়েস ব্যাংক, আমি এখানে লিখেও দিয়েছি ওল্ড যে ইয়েস ব্যাংক, পুরনো ইয়েস ব্যাংকে যখন রানা কাপুরের ফ্রডের ব্যাপারটা সামনে এসেছিল তখন তো দেখেছিলেন এই ইয়েস ব্যাংকের শেয়ার কিভাবে ক্র্যাশ করেছিল। তারপরে যদি দেখেন এই ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্স, তারপরে এই ডিএইচএফএল, এদের অবস্থা তো এখন কিরকম সেটা দেখতেই পাচ্ছেন। এইগুলো তো পুরোপুরিভাবে ডিলিস্টই হয়ে গেছে, কিন্তু দেখবেন তাও পাবলিককে এসব ব্যাপারে বোঝানোই যাবে না, কারণ পাবলিক দেখবে এসব স্টকের দাম কম এবং সেই সমস্ত স্টকগুলোতেই ভরে ভরে টাকা লাগাবে। দেখুন বাজারে তো এত ভালো ভালো কোম্পানি রয়েছে, সেইগুলোর মধ্যে থেকেই বেছে বেছে টাকা লাগান। যেই কোম্পানিগুলোর উপর ফ্রডের আরোপ লেগে গেছে সেই কোম্পানিগুলো থেকে দূরে সরে আসাই ভালো। যখন দেখবেন কোম্পানির যে ফ্রডের কেস সেটা পুরোপুরিভাবে মিটে গেছে তারপর না হয় কেনার কথা চিন্তা ভাবনা করতে পারেন। এই যেমন ইয়েস ব্যাংক, এর কথাই ধরুন না, এরই ওপর যখন ফ্রডের কেস লেগেছিল তারপর তো দেখতেই পেয়েছেন এই স্টকটা তারপর থেকে তাদের যে শেয়ার হোল্ডার তাদের কিরকম হয়রানির মধ্যে রেখেছে। আর বর্তমানেই যদি দেখেন
এই জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই স্টকটাতে তো দেখেইছেন এই 1 বছরের মধ্যে দেখুন 95% পর্যন্ত ডাউন হয়ে গেছে। এতেও তো কোম্পানির যে প্রমোটার তাদের বিরুদ্ধে ফ্রডের আরোপ লেগেছে, তাই এরকম অবস্থা হয়েছে। তো বুঝতে পারছেন, এরকম যদি কোনো কোম্পানির ওপর কোনো ফ্রডের আরোপ লাগে সেই জায়গাগুলো থেকে দূরে সরে আসতে হবে। আর আপনি যদি এর পরেও এই ধরনের স্টকগুলোতে ইনভেস্ট করেন তাহলে আপনার যে নিজের টাকা সেটাই কিন্তু বিপদে ফেলা হবে। এরপরে 8 নম্বর পয়েন্ট, এই কোম্পানির ম্যানেজমেন্টের মধ্যে বারবার ডিসপুট দেখা যাচ্ছে। মানে কোম্পানিটাকে যারা চালাচ্ছে, যেমন সিইও, সিএফও বা ডাইরেক্টর, এরাই নিজেদের মধ্যে বারবার ঝামেলা করছে, তারপর বিভিন্ন সিদ্ধান্তে মতবিরোধ করছে। আর কোম্পানির টপ ম্যানেজমেন্টরাই যদি এরকম করে তাহলে সেই অবস্থায় কোম্পানিটাকে কে চালাবে? তো এরকম কোম্পানিতে বিনিয়োগ থেকেও দূরে সরে আসতে হবে। এরপরে 9 নম্বর পয়েন্ট, এই রেজিগনেশন বা রিজাইন। দেখুন কাদের দ্বারা? কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট আছে তাদের দ্বারা। এই যেমন এমডি, তারপর সিইও, তারপর ডাইরেক্টর, তারপর সিনিয়র অফিসার। দেখুন শুধুমাত্র যে রেজিগনেশন করেছে তার জন্যই কিন্তু বেরিয়ে আসা উচিত হবে না। আমি পাশে লিখেও দিয়েছি দেখুন, অ্যান্ড উইদাউট এনি রিপ্লেসমেন্ট। মানে এই যে রেজিগনেশন করছে এর বদলে কেউ সেই জায়গায় আসতে চাইছে না বা এদের জায়গায় কাউকে পাওয়া যায়নি, তাহলে সেই কোম্পানিগুলোতে যে কিছু গড়বড় চলছে সেটা কিন্তু বুঝে নিতে হবে। কারণ দেখুন কোনো কোম্পানি যদি ভালো হয় তাহলে কিন্তু সেটাতে এই বড় বড় পদে বসার জন্য মানুষেরা হাঁ করে থাকে। আর কেউ যদি এই পদগুলো নিতে না চায় তাহলে কিন্তু বুঝবেন সেই কোম্পানির ভেতরে কোনো সমস্যা আছে। আর ইয়েস ব্যাংকেও দেখতে পাবেন, আগে যখন শীর্ষ কর্তারা পদত্যাগ করছিল তখন কিন্তু নতুন কেউ সেই কোম্পানিতে আসতে চাইছিল না, এবং শেষ পর্যন্ত কি হয়েছে সেটা তো বর্তমানে সবাই দেখতেই পাচ্ছেন। আর এইখানে যদি দুটো উদাহরণ দিই, এই দেখতে পাচ্ছেন এই যে এক্সাইড এনার্জি সলিউশন সিইও অরুণ মিত্তাল রিজাইন। আর দেখুন সঙ্গে সঙ্গে সেই রিজাইনের জন্য সেই জায়গায় কাকে বসানো হয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। এই দেখুন অন্য আরেকজন সেই জায়গায় কিন্তু বসেছেন। আর এখানে যদি অন্য একটি কোম্পানিতে কি দেখতে পাচ্ছেন, ইন্টেল সিইও এই যে প্যাট জেলসিঙ্গার, ইনি রিজাইন করেছেন, কিন্তু দেখুন উইদাউট এ পার্মানেন্ট সাকসেসর। মানে এই কোম্পানিতে সিইও পদে বসার জন্য কাউকে কিন্তু পাওয়া যায়নি। এরপরে 10 নম্বর পয়েন্ট, আর এই 10 নম্বর পয়েন্টে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট নিয়ে একসঙ্গে আলোচনা করব। প্রথমত যদি দেখেন লস অফ মেজর মার্কেট, মানে কোনো কোম্পানি মার্কেটে আগে লিডার ছিল বা তাদের যে মার্কেট শেয়ার সেটা অনেক বেশি ছিল, আর এই মুহূর্তে তাদের যে মূল মার্কেট শেয়ার সেটা হাতছাড়া হয়ে গেছে। তো সেরকম যদি দেখেন তাহলে সেই সমস্ত কোম্পানিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি একটি উদাহরণ হিসেবে বলি, আগে যদি দেখেন এই যে অ্যাম্বাসাডার গাড়ি সেটা কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল, তারপরে এখন দেখতেই পাচ্ছেন এই যে অ্যাম্বাসাডার গাড়ি তার কি অবস্থা। তারপর যদি ফোনের দিকেই দেখেন, আগেই নোকিয়া কোম্পানি, তার তো কত পরিমাণে মার্কেট শেয়ার ছিল সেটা সবাই জানেন, এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন স্মার্টফোন এলো এবং নোকিয়া কোম্পানি সেই তুলনায় নিজেকে আপগ্রেড করতে পারলো না, এবং নোকিয়ার যে মার্কেট শেয়ার সেটা এখন প্রায় কিছুই নেই। তো এরকম যদি দেখেন তাহলে সেই কোম্পানিগুলো থেকে দূরে থাকবেন। তারপরে যদি দেখেন কোম্পানির যে লাইসেন্স সেটা বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে বা ক্যান্সেল হবে এরকম ঠেটও দেওয়া হচ্ছে। দেখুন শেয়ার মার্কেটে এমন কিছু কিছু কোম্পানি রয়েছে যাদের কিন্তু এই লাইসেন্স নিয়ে বিজনেস চালাতে হয়। যদি দেখেন এই যে কুইক কমার্স এই সংস্থাগুলো, তাদের কিন্তু এই যে খাবার দাবারের যে পরিষেবা সেটা দেওয়ার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। আর বর্তমানে তো দেখতেই পাচ্ছেন জোম্যাটো, সুইগি এই কোম্পানিগুলো পড়ছে, কারণ এদের গোডাউনের ওপর কড়াভাবে নজরদারি করা হচ্ছে, এবং সেইখানে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু তাদের যে লাইসেন্স সেইগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তারপরে যদি দেখেন কোম্পানির যে ইন্টারনাল ইস্যু, মানে কোম্পানির ভেতরে ইস্যু, মানে কোম্পানির যে কর্মচারী রয়েছে তারা বারবার স্ট্রাইক করছে, তারপর কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট রয়েছে তারাও নিজেদের মধ্যে ঝামেলা করছে, তাহলেও সেই সমস্ত কোম্পানিগুলো থেকে দূরে সরে আসতে হবে। এরপরে দেখুন একটা স্টার মার্ক করে দিয়েছি, ব্যাংক লোন, তারপরে কাটা। মানে কোনো ব্যাংক কোনো কোম্পানিকে লোন দিতেই চাইছে না। দেখুন ব্যাংক কিন্তু সবসময় চায় যে কোনো কোম্পানিকে লোন দেবে, কারণ লোন দিলেই ব্যাংকের সেটা থেকে ইনকাম হয়ে থাকে। আর যখন দেখবেন কোনো ব্যাংক কোনো কোম্পানিকে লোন দিতে চাইছে না তাহলে কিন্তু বুঝবেন সেই কোম্পানির ভেতরে বড় গড়বড় আছে, কারণ ব্যাংকও আগে থেকে বুঝতে পারছে যে এই কোম্পানিকে লোন দিলে তাদের যে টাকা সেটা রিকভার হবে না, এবং এই ব্যাংকে এই ইনসলভেন্সি এবং ব্যাংকরাপ্টি করে সাহায্য নিতে হবে। এরপরে এই সাপ্লায়ার্স অনলি ডিল উইথ ক্যাশ, মানে এই কোম্পানিকে যারা কাঁচামাল সরবরাহ করছে তারা শুধুমাত্র ক্যাশ বা ইমিডিয়েট পেমেন্ট করলে তবেই সেই কাঁচামাল সরবরাহ করতে রাজি হচ্ছে। তাহলে বুঝে নেবেন কোম্পানির যে ভেতরের আর্থিক অবস্থা সেটা কিন্তু নড়বড়ে রয়েছে। আর এই ধরনের কোম্পানিগুলোই বেশিরভাগ সময় দেউলিয়া হয়ে যায়। এরপরে যদি দেখেন এই লেবার ডিফিকাল্টিস, মানে কোম্পানির যে শ্রমিকেরা রয়েছে বা কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে বারবার অসন্তোষ দেখা যাচ্ছে, এবং কোম্পানির যে লেবাররা রয়েছে তারা এর আগে দুর্ঘটনায় পড়েছে। যেমন দেখতে পাবেন বেশিরভাগ যে কেমিক্যাল ফ্যাক্টরি সেখানে কিন্তু বারবার দেখা যায় কোম্পানির যে লেবাররা তারা কিন্তু বারবার দুর্ঘটনার মধ্যে পড়ছে। তো এটাও দেখতে হবে কোম্পানির যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা সেই দুর্ঘটনা প্রতিরোধে কি কি ভূমিকা পালন করছে। এবং যদি দেখেন কোনো কোম্পানিতে এই বারবার দুর্ঘটনা ঘটার কারণে শ্রমিকেরা চাকরি ছাড়ছে বা যেতে চাইছে না, তাহলে কিন্তু বুঝে নেবেন কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এই দুর্ঘটনা রোধের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন সেই সমস্ত কোম্পানিগুলো থেকে দূরে সরে আসতে হবে। আর এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি যে কারণে কোনো স্টকে এন্ট্রি নিয়েছিলেন সেই কারণটাই এখন ফুরিয়ে গেছে। মানে বলতে চাইছি যেমন আপনি ধরুন এখন ইভি সেগমেন্টে কাজ করছে, এইটা দেখে টাটা মোটর এই শেয়ারে এন্ট্রি নিলেন,
কিনেছিলেন, তো কোনোদিনও যদি টাটা মোটর বলে দেয় যে আমরা আর ইভি গাড়ি তৈরি করব না, তাহলে কিন্তু সেই স্টক থেকে এক্সিট নেওয়াই উচিত হবে। তারপরে যদি দেখেন গভর্নমেন্ট পলিসি, দেখুন অনেক সরকারি নীতির ওপর ভর করে অনেক কোম্পানি কিন্তু ভালো রিটার্ন দেয়। এই যেমন ধরুন বর্তমানে সরকারের গ্রিন এনার্জি সেক্টর এর ওপর প্রচন্ড জোর দিচ্ছে, কিন্তু কোনোদিন যদি সরকার হঠাৎ করে বলে যে এই গ্রিন এনার্জি সেক্টরের উপর আমরা জোর দেবো না, এদের কোনো সাহায্য করব না, তখন কিন্তু এই গ্রিন এনার্জি সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো সেগুলোও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তখন কিন্তু সেই কোম্পানিগুলোতে বিনিয়োগের থেকে দূরে সরে আসতে হবে, এবং যদি আপনার তাতে ইনভেস্টমেন্টও থাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন শেয়ার বাজার এমন একটা জিনিস না, এখানে একবার টাকা ঢুকিয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়া কিন্তু চলবে না। আপনাকে সবসময় চোখ খোলা রাখতে হবে যে কোম্পানির মুভমেন্ট, বাজারের ট্রেন্ড, তারপর যে ম্যানেজমেন্টের আচরণ কিরকম চলছে। দেখুন আপনি যদি এরকম কোনো কোম্পানিতে একবার ইনভেস্ট করে ভুলও করে থাকেন, সেইখান থেকে কিন্তু নিজেকে শুধরে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো লক্ষ্যই না করেন, মানে চোখ বুজে থাকেন, তাহলে কিন্তু আপনার পুঁজি হারাতে বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 10টা গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করলাম, যেইগুলোর মাধ্যমে আপনি আগেই বুঝতে পারবেন যে কোম্পানির ভেতর সমস্যার সম্ভাবনা আছে কিনা। যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। আর এই ধরনের শিক্ষাগুলো আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে থাকি, যাতে আপনারা ক্ষতির আগেই আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন, তার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, যাতে পরবর্তী আপলোডের সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শেয়ার বাজারে সচেতন থাকুন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।